আচ্ছা। আহ, গত ক্লাসে যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে অধাতু অংশটা আমরা পড়ছিলাম। আজকে আমরা ধাতু অংশটা শেষ করব, এটা একটু লেংদি আছে, এটা শেষ করে আমরা আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অম্লক্ষার এবং হচ্ছে অম্লক্ষার, এই দুইটা টপিক। ওকে। আপনারা গত ক্লাসে যারা ক্লাস করছিলেন আশা করি এটা পড়ে ফেলছিলেন। আজকে ধাতু অংশটা পড়তে গেলে আমাদের ওই জিনিসগুলা কয়েকবার আসলে তখন আপনার মনে পড়বে। আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম যে ধাতু অধাতু পড়ছিলাম, যে অধাতু বলছিলাম যে অধাতু বিদ্যুৎ অপরিবাহী। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ধাতু। তাহলে ধাতু কি হবে বলেন তো, কেউ একজন রেসপন্স করেন। অধাতু যদি বিদ্যুৎ অপরিবাহী হয় ধাতু কি হবে? বিদ্যুৎ পরিবাহী। ধাতু বিদ্যুৎ পরিবাহী হবে। তেমনি আরেকটা শব্দ আছে, ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, অধাতু তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে অধাতু যেটা ছিলাম সেটাকে যদি আমি আঘাত করি তাহলে সেটি শব্দ করে না, কিন্তু আমি যদি ধাতুকে আঘাত করি সেটি শব্দ করবে এবং সেটাকে বলছে টুনটুন শব্দ করে। কিন্তু একটা ধাতু আছে যার উপর আঘাত করলেও শব্দ হয় না, একটা ব্যতিক্রম আছে, যে ধাতুর উপর যদি আঘাত করা হয়, ধাতুর উপর আঘাত করলে, ধাতুকে আঘাত করলে শব্দ হয়। ব্যতিক্রম। ব্যতিক্রম। এবার আসলে হচ্ছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেগুলা বলি, ইম্পর্টেন্ট গুলা বলে শেষ করে। সেটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু যেটা, এটা একটু মনে রাখতে হবে, সবচেয়ে হালকা ধাতু, এগুলো পরীক্ষা আসে। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী কিন্তু তরল ধাতু সেটা হচ্ছে পারদ। হালকা হচ্ছে লিথিয়াম, ভারী তরল ধাতু হচ্ছে পারদ। তারপর হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু, সবচেয়ে সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে মূল্যবান ভারী ধাতু, এটাই পরীক্ষা আসে বেশি। সবচেয়ে মূল্যবান ধাতু, সবচেয়ে মূল্যবান এবং ভারী ধাতু, সবচেয়ে মূল্যবান বলি, এটা আপনারা পারেন। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। তাহলে আমরা বললাম যে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ, সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম এবং সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে তড়িৎবাহী, সবচেয়ে তড়িৎ পরিবাহী ধাতু, সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহী ধাতু, এটা একবার বিশেষ পরীক্ষা আসছিল। এটা হচ্ছে নরমালি আপনাদের অপশন গুলোতে তামা থাকে, যে তামা তো বিদ্যুৎ পরিবহন করে, তাহলে সবচেয়ে পরিবাহী তামা হবে, কিন্তু আসলে এটা অ্যান্সার হচ্ছে রূপা। এটার অ্যান্সার হচ্ছে রূপা। রূপা হচ্ছে সবচেয়ে তড়িৎ পরিবাহী ধাতু। খুবই ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষায় কিন্তু এটা আসছিল আগে একবার এবং আবারও আসতে পারে। এবার আসেন হচ্ছে ইন্টারেস্টিং দুটা তথ্য, সেটা হচ্ছে তথ্যগুলো আমরা একটু বিশ্লেষণ করবো। এখানে লিখি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু, সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু, সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু। আগে আমি একটু প্রশ্ন করি, আচ্ছা কেউ একটু রেসপন্স করে বলেন যে গলনাঙ্ক কাকে বলে? আমরা পড়ছিলাম গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে, রেসপন্স করে বলেন। যে সর্বোচ্চ তাপমাত্রায় একটা ধাতু পদার্থ গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক বলা হয়। আর স্ফুটনাঙ্ক?
স্ফুটনাঙ্ক হলো যেমনি যে সর্বোচ্চ তাপমাত্রায় আহ, ফুটতে শুরু করে, হুম। তাকে আচ্ছা, স্ফুটনাঙ্ক বলা এবার হয়। সম্পর্ক একটা করে। সম্পর্ক প্রশ্নটা হচ্ছে যে আমি যদি কোনো আহ, তরল পদার্থে বা মিশ্রণের আমি বা কোন তরল পদার্থ বলি, যদি আমি তার বিশুদ্ধতা যাচাই করতে চাই, সেটাকে আমি স্ফুটনাঙ্ক ব্যবহার করব নাকি গলনাঙ্ক ব্যবহার করব? তার গলনাঙ্ক। ওকে, অন্য কেউ বলতে পারবেন কোন একটা লিকুইডের যদি আমি বিশুদ্ধতা যাচাই করতে চাই, তাহলে আমি গলনাঙ্ক ব্যবহার করবো না স্ফুটনাঙ্ক ব্যবহার করবো? তার তরল পদার্থ হলে মনে হয় স্ফুটনাঙ্ক। Okay, তরল পদার্থ যদি হয় তাহলে স্ফুটনাঙ্ক, আর যদি কঠিন পদার্থে আপনি বিশুদ্ধতা সেটা যাচাই হবে করতে চান তাহলে গলনাঙ্ক। আপনাকে তাহলে গলনাঙ্ক সেটা ব্যবহার হবে করতে হবে। গলনাঙ্ক। ওকে, আপনাকে আমি বিষয়টা মনে করাই দিলাম, তাই তো? এবার দেখেন, সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু এটা হচ্ছে টাংস্টেন। এটা হচ্ছে টাংস্টেন। বিষয়টা বুঝাই বলি, শোনেন। টাংস্টেন কোথায় পাওয়া যায়? এই যে বৈদ্যুতিক যে বাল্বগুলো আছে, বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে অংশটা জ্বলে আর কি, যেখান থেকে আলোটা উৎপাদন হয়, এটা আপনারা পড়ছিলেন, আগে থেকেই জানেন, বিজ্ঞানে পড়ছিলেন যে বৈদ্যুতিক বাল্বে যেটা জ্বলে সেটা হচ্ছে টাংস্টেন। এই টাংস্টেন হচ্ছে একটা ধাতু। এখন দেখেন, এই টাংস্টেন হচ্ছে সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু। সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু বলে আমরা বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন ব্যবহার করি। কারণ দেখেন, বৈদ্যুতিক বাল্বে যখন আপনি বিদ্যুৎ আপনি সুইচটা দেবেন, এটা আলো জ্বলবে, আলোর সাথে কিন্তু তাপ উৎপাদন হয়। এখন মনে করেন আপনার তাপটা উৎপাদন হচ্ছে, তাতে যদি গলে যায়, এটা গলে গেলে তো আপনার সার্কিটটা ব্রেকআপ হয়ে যাবে, আপনার এটা জ্বলবে না। তো সেক্ষেত্রে সেখানে ব্যবহার করা হচ্ছে টাংস্টেন, যেটা অনেক তাপমাত্রা, তো সেটা গলতে গলতে পারে না। এটা তাপমাত্রা, এটা যদি গলতে হয় অনেক বেশি তাপমাত্রা পর্যন্ত হয়। এই জন্য সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু হচ্ছে টাংস্টেন। এবার সম্পর্ক আরেকটা প্রশ্ন হচ্ছে, কম কম গলনাঙ্কের ধাতু। কম গলনাঙ্কের ধাতু। কম গলনাঙ্কের ধাতু মানে হচ্ছে যে ধাতুগুলা অতি অল্প তাপমাত্রায় গলে, মানে কঠিন পদার্থ থেকে সেটা লিকুইড অবস্থায় চলে আসে। যে ধাতুগুলো অতি অল্প তাপমাত্রায় কঠিন অবস্থা থেকে লিকুইড অবস্থায় চলে আসে, তাকে বলা হচ্ছে কম গলনাঙ্কের ধাতু। এটা কিন্তু আপনারা পারবেন, এটা হচ্ছে এটা, এই যে ভারী তরল পদার্থ পারদ। দেখবেন যে পারদ কিন্তু ধাতু, কিন্তু পারদ কিন্তু নর্মাল টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। কেন? কারণ হচ্ছে এটার গলনাঙ্কটা খুবই কম। ওকে, এবার চলে আসা হচ্ছে আমরা পরবর্তী পড়ায়, এটা এই কয়েকটা জিনিস জানলে হবে, বেশি কিছু জানতে হবে না। এবার আসা হচ্ছে অভিজাত ধাতু বা নোবেল মেটাল। অভিজাত ধাতু। অভিজাত ধাতু। অভিজাত ধাতু বা বলা হচ্ছে নোবেল মেটাল। অভিজাত ধাতু বা নোবেল মেটাল, যেমন বলা হচ্ছে অভিজাত ধাতু বা নোবেল মেটাল। কারণ হচ্ছে এই এই জিনিসগুলো যে ব্যবহার, আরেকটা আছে হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে রূপা। অর্থাৎ নরমালি যদি আপনি দেখেন, যেগুলি হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস তৈরি করা হয়, এগুলোকে অভিজাত বলে। যেমন হচ্ছে স্বর্ণ, গোল্ড, প্লাটিনাম, এই জিনিসগুলো। এখন দেখেন এগুলোকে অভিজাত বা মেটাল কেন বলা হচ্ছে? এটা হচ্ছে আপনি একটা লোহাকে দেবেন, লোহাটা পানির সাথে অক্সিজেন বিক্রিয়া করে যায়, কিন্তু স্বর্ণকে দীর্ঘদিন ফেলে রাখলেও স্বর্ণের মধ্যে তো মরিচা ধরে না। অর্থাৎ এরা বায়ুর সাথে খুব কম বিক্রিয়া করে বলে এদের উজ্জ্বলতা হ্রাস পায় না খুব সহজে। ফলে এদেরকে বলা হচ্ছে অভিজাত ধাতু বা নোবেল মেটাল। তাহলে উদাহরণগুলো কি হবে? স্বর্ণ, প্লাটিনাম এবং হচ্ছে রত্ন। এবার সেটা হচ্ছে পরের অংশ। তাহলে আমরা এখান থেকে একটা শিখলাম হচ্ছে মরিচা ধরে না। কেন মরিচা ধরে না? কারণ এরা সহজে বায়ুর সাথে বিক্রিয়া করে না বলে এদের মরিচা ধরে না। এরপর আসলে হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, এটা আপনারা জানেন যে যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয় সেগুলো হচ্ছে ধাতু। যেমন হচ্ছে আপনার তামা হতে পারে, হচ্ছে কপার। আগে স্বর্ণ মুদ্রা ব্যবহার করতে হতো, আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন যে স্বর্ণ মুদ্রা। তাহলে এই তামা, স্বর্ণ বা গোল্ড, স্বর্ণ বা সংকেত হচ্ছে ইউ, স্বর্ণ গোল্ডের সংকেত হচ্ছে এই। এদেরকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। আর কি কি ব্যবহার করা হয়? একটা ব্যবহার করা হচ্ছে সিলভার। সিলভার
সিলভার সংকেত হচ্ছে Ag, তামা তামা হচ্ছে কপার Cu, তারপর হচ্ছে স্বর্ণ স্বর্ণ হচ্ছে Au, আর সিলভার হচ্ছে Ag। এটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু, অর্থাৎ হচ্ছে এগুলা দিয়ে বিভিন্ন মুদ্রা হয় বলে এদেরকে বলা হচ্ছে মুদ্রা। আর দুইটা জিনিস একটু বললে সেটা হচ্ছে, এটা বলা হচ্ছে কালো সোনা। সোনা থেকে শত হচ্ছে এমনিতে দামি একটা জিনিস, এরই মতো আরেকটা কিছু দামি কয়েকটা জিনিস আছে যাদেরকে কালো সোনা বলা হয়, যেমন হচ্ছে আপনার এই দুইটা জিনিস মনে রাখতে হবে, যে জিরকন জিরকন এবং ইলমোনাইট। এই জিরকন এবং ইলমোনাইটকে বলা হচ্ছে কালো সোনা, কারণ হচ্ছে এগুলো স্বর্ণের মতোই খুবই দামি জিনিস, এজন্য বলা হচ্ছে। এবার আসো মানে মূল আলোচনা করবো হচ্ছে সোডিয়াম আসে। আচ্ছা একটু রিভিশনে দিই। প্রথমে আমরা পড়ছিলাম শব্দ হয়, ধাতুকে আঘাত করলে শব্দ হয় না, তবে ব্যতিক্রম যে অ্যান্টিমনি অ্যান্টিমনি আঘাত হয় তার মধ্যে কোনো শব্দ হবে না। এরপর আসলে হচ্ছে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ, সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম, সবচেয়ে তড়িৎ পরিবাহী ধাতু সেটা হচ্ছে রূপা। ওকে, তারপর হচ্ছে এখানে পড়ছিলাম যে আমরা পড়ছিলাম যে অভিজাত ধাতু বা নোবেল মেটাল কাদেরকে বলা হয়, যারা সহজে বায়ুর সাথে বিক্রিয়া করে না তাকে অভিজাত ধাতু বা নোবেল মেটাল বলে, যেমন হচ্ছে স্বর্ণ, প্লাটিনাম আর একটা হচ্ছে রূপা। সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতু অর্থাৎ যাকে অনেক তাপমাত্রা দিয়েও গলানো যায় না সেটা হচ্ছে টাংস্টেন। কম গলনাঙ্কের ধাতু যেটা অল্প তাপমাত্রায় গলে যায় সেটা হচ্ছে পারদ। কালো সোনা বলা হচ্ছে জিরকন এবং ইলমোনাইটকে। মুদ্রা ধাতু বলা হচ্ছে তামা, স্বর্ণ, সিলভার। ওকে, তামার সংকেত হচ্ছে কপার Cu, স্বর্ণ হচ্ছে Au এন্ড সিলভার হচ্ছে Ag। আচ্ছা এটা যারা জানেন সবাই, তবু একটু বলে রাখি, এই যে আমি কপারটা লিখলাম, এই কপারটা লেখার সময় আপনি সি লিখবেন হচ্ছে বড় হাতের, ইউ লিখবেন ছোট হাতের। আমি যখন গোল্ড লিখলাম এটা তো একই জিনিস, তাহলে আমি লিখবো এ বড় হাতের, ইউ ছোট হাতের। তেমনি সিলভার যখন লিখলাম এ হবে বড় হাতের, জি হবে ছোট হাতের। এই কয়েকটা জিনিস মনে রাখলে হবে। এরপর আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সোডিয়াম। এই জিনিসগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের আসলে মনে থাকবে, এবং আপনি যখন প্রশ্ন সলভ করবেন তখন আপনার মনে থাকবে। খুবই কমন। আমার মনে আছে যে বিসিএস একবার যে প্রশ্নটা আসছিল এটা একটু আনকমন প্রশ্ন ছিল তখন, যে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহী কোনটা, তো ওখানে অপশনে তামাও ছিল, এন্ড ম্যাক্সিমাম পরীক্ষার্থী কিন্তু তামাই দাগাই দিছিল, কিন্তু অনেকে যারা বই পড়ছিল তারা কিন্তু রূপা দাগাইছিল। সুতরাং হচ্ছে এই জিনিসগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করলে এই জিনিসগুলোর মধ্যে আসবে। এখান থেকে আসলে অনেক ডিপের থেকে জিনিস আসার মতো নাই। এবার চলে আসেন হচ্ছে সোডিয়াম সম্পর্কে আমরা একটু জানি। সোডিয়াম সোডিয়াম এই সোডিয়ামের একটা যৌগ আছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। বলতো সেটা কি কি বলতে পারবেন? সোডিয়ামের একটা যৌগ আছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। লবণ কোন স্যার। যৌগটা কি? লবণ, ভেরি গুড, লবণ। সোডিয়ামের একটা যৌগ হচ্ছে লবণ, যাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা কোন ভাবে বলা হচ্ছে রক সল্ট। আমি পড়ছিলাম একদিন, রক সল্ট বা টেবিল সল্ট, রক সল্ট বা টেবিল সল্ট। ওকে, এই সোডিয়ামের ক্ষেত্রে বলা হয় যে সোডিয়াম হচ্ছে রূপার মতো উজ্জ্বল ধাতু। সোডিয়াম এটা রূপার মতো উজ্জ্বল ধাতু, রূপার মতো উজ্জ্বল ধাতু। ওকে, আপনারা যারা সায়েন্সে পড়ছিলেন তারা জানেন যে সোডিয়াম সোডিয়াম কিন্তু খুবই সক্রিয়, সোডিয়াম খুব সক্রিয়। তবে আমরা একটু আগে পড়ছিলাম সবচেয়ে সক্রিয় মৌল যেটা পড়ছিলাম সেটা হচ্ছে পড়ছিলাম কি বলেন তো, সবচেয়ে সক্রিয় মৌল কোনটা পড়ছিলাম? পটাশিয়াম। ওকে, সবচেয়ে সক্রিয় মৌল আমরা পড়ছিলাম হচ্ছে পটাশিয়াম। কিন্তু এই যে সোডিয়ামটা আছে সেটাও সক্রিয়, এই জন্য এটা এত বেশি সক্রিয় যে আপনি যদি এটাকে ইয়ের মধ্যে নিয়ে আসেন, বলি এটা ইম্পর্টেন্ট, আপনি যদি এটাকে আর্দ্র বায়ুতে, আর্দ্র মানে ভিজা, আর্দ্র বায়ুতে যদি আপনি নিয়ে আসেন, এটাকে আর্দ্র বায়ুতে নিয়ে আসলে সাথে সাথে এটার মধ্যে আগুন জ্বলে যায়। এটাকে আর্দ্র বায়ুতে যদি আপনি সোডিয়ামটাকে নিয়ে আসেন এটা আগুন জ্বলে উঠবে।
এখন এটা তো আগুন জ্বলে উঠবে, তাহলে আপনি এটাকে কিভাবে সংরক্ষণ করবেন? সংরক্ষণ করার জন্য তাহলে এটাকে লিখে নিই, আর্দ্র বায়ুতে আনলে জ্বলে উঠে। আর্দ্র বায়ুতে আনলে, সোডিয়ামকে আনলে এটা জ্বলে উঠে। এটা খুব সক্রিয়, সোডিয়াম রূপার মতো উজ্জ্বল ধাতু। এই জন্য যেহেতু জ্বলেই উঠে, এটাকে আমি সংরক্ষণ তো করতে হবে, সেজন্য এটাকে কেরোসিনের নিচে রাখতে হয়। খুবই ইম্পর্টেন্ট তথ্য পরীক্ষার জন্য, যে সোডিয়ামকে কিসের নিচে রাখতে হয়? কেরোসিনের নিচে। বা বলা হয় যে কেরোসিনের নিচে কোন ধাতুকে রাখতে হয়, সেটা হচ্ছে সোডিয়াম। ওকে, এবার আমাকে একটু মনে করাই দেন, একটু আপনারা মনে করাই দেবেন আমাকে, যে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার গতি মন্থরক হিসেবে কোন পদার্থটি ব্যবহৃত হয়? কার মনে আছে কি? D2O স্যার, হুম D2O গ্রাফাইট। গ্রাফাইট, ভেরি গুড, গ্রাফাইট। কার্বন একটা রূপভেদ পড়ছিলাম, গ্রাফাইট ডায়মন্ড। তার মধ্যে গ্রাফাইটকে সাধারণত পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার গতি মন্থর, গ্রাফাইট না? গ্রাফাইট বিক্রিয়ার গতিটা কমানোর জন্য আমরা গ্রাফাইট ব্যবহার করি। ওকে, তাহলে দেখেন বিক্রিয়ার গতি যদি আমি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? গ্রাফাইট ব্যবহার করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আছে, আজকে শিখবো, যে পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে, তাপ পরিবাহক হিসেবে পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে সোডিয়াম। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যে পারমাণবিক চুল্লিতে গতি মন্থরক হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্রাফাইট, এবং তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে সোডিয়াম। ওকে, আরেকটা জিনিস আমরা জানলাম যে সোডিয়ামকে আমরা কেরোসিনের নিচে রাখতে হয়, এবং সোডিয়াম কিসের মতো উজ্জ্বল? সোডিয়াম হচ্ছে রূপার মতো উজ্জ্বল। সোডিয়াম রিলেটেড কয়েকটা লবণ আছে, খুব 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 ইম্পর্টেন্ট, মনোযোগ দিবেন। সোডিয়ামের কয়েকটা গুরুত্বপূর্ণ লবণ বা যৌগ আছে, যেটা আমাদের জানতে হবে। পরীক্ষায় কিন্তু বিগত বছরগুলোতে অনেকবার আসছে, আবারও আসতে পারে। এর মধ্যে একটা আমরা কিন্তু বলে ফেলছি, যে রক সল্ট, টেবিল সল্ট বা খাবার লবণ। তাহলে খাবার লবণের সংকেত কি হবে? খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, এবার আসলে হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখেন সোডিয়াম সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, যেহেতু এটা N ক্যাপিটাল হবে, এ হচ্ছে ছোট হাতে। দেখেন অক্সিজেন কিন্তু আলাদা একটা মৌল, তাহলে অক্সিজেন বড় হাতে হবে। হাইড্রোজেন আলাদা একটা মৌল, হাইড্রোজেন বড় হাতে হবে। আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি রিপিট করি যাতে আমাদের মানে মাথা থেকে যেগুলো না আউট হয়ে যায়, এগুলো যাতে আমরা বারবার একটু মনে রাখতে পারি আর কি। তাহলে আমাদের কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আসলে হচ্ছে যেটা পরীক্ষা, সেটা হচ্ছে কাপড় কাঁচার সোডা। কাপড় কাঁচার যে সোডা, খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে 10 অণু পানি। এটা পরীক্ষা আসে, সোডিয়াম কার্বনেট এবং 10 অণু পানি। সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে 10 অণু পানি। এটা আমি ক্লিয়ার করে লিখি, খুব ইম্পর্টেন্ট খুব। সোডিয়াম একই মৌল, N বড় হাতের, A ছোট হাতের। কার্বন আলাদা মৌল, কার্বন বড় হাতের হবে। অক্সিজেন আলাদা মৌল, বড় হাতের হবে, এন্ড অক্সিজেন আছে 3টা, আর সোডিয়াম আছে 2টা। সোডিয়াম কার্বনেট, এটার সাথে থাকে হচ্ছে 10 অণু পানি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে কাপড় কাচার সোডাতে কত পরিমাণ পানি আছে, কত অণু পানি আছে বলেন তো? 10 অণু পানি। কত অণু পানি আছে? 10 অণু পানি, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসলে হচ্ছে বেকিং পাউডার। আমরা যারা পিঠা বা হচ্ছে বিভিন্ন কেক টেক বানানো হয়, সেখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করা হয়। বেকিং পাউডারের যে সংকেতটা, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমি সংকেতটা লিখতেছি মুখে, এটা মানে নামটা বলতেছি। এই সংকেত দিয়ে পরীক্ষা আসবে বিষয়টা তা না, ওটা কিন্তু বাংলায় লিখে আসে। ওটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমরা বলি এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কস্টিক সোডা। কাপড় কাঁচার সোডা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট সাথে 10 অণু পানি। এরপর হচ্ছে বেকিং পাউডার মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এন্ড হচ্ছে টেস্টিং সল্ট। এটা পরীক্ষা আসতে পারে, টেস্টিং সল্ট। এটাকে বলা হচ্ছে সোডিয়াম মনোসোডিয়াম গ্লুটামেট। এটা আমি বাংলায় লিখি, এটা হচ্ছে মনোসোডিয়াম
গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট। মনে রাখবেন এই মনো মানে কিন্তু এক, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন। মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন। তাহলে এখানে সোডিয়াম কত অণু আছে? এক অণু আছে। ওকে, সরি, একটা পরমাণু আছে। মনোসোডিয়াম গ্লুটামেট, এটা মনে রাখবেন, এটা হচ্ছে টেস্টিং সল্টের নাম। তাহলে আমরা আবার বলি, সোডিয়ামের যে যৌগগুলা, সোডিয়াম ক্লোরাইড, রক সল্ট, টেবিল সল্ট বা খাবার লবণ, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট 10 অণু পানি। তারপর হচ্ছে বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, এন্ড টেস্টিং সল্ট হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এতটুকু। এবার চলে আসি হচ্ছে আমরা পরবর্তী জিনিসে। আচ্ছা, পরবর্তী জিনিস যেটা আছে সেটা হচ্ছে টেস্টিং স্যার সল্ট। টেস্টিং সল্টে স্যার সংকেতটা লিখে দিলে ভালো হতো। টেস্টিং সল্টের সংকেতটা আপনারা বুঝবেন না, আমি বলি সবাই, মানে এটা দরকার নাই, বুঝবেন অনেকেই, কিন্তু আসলে এটা আমার মনে হয় না দরকার আছে, এটা বেশি দরকার নাই, বুঝছেন? এটা হচ্ছে একটা জৈব যৌগ, তো তবু আমি লিখে দিই। হ্যাঁ, লিখে দিই C5H। আমাকে একটু বলেন তো C5 মানে এখানে কার্বন কয়টা আছে, কেউ বলেন, যারা জানেন তো বলা দরকার নাই। 5টা স্যার কার্বন স্যার। NO4 and A, খেয়াল করেন, C5H8 মানে হচ্ছে কার্বন 5টা, হাইড্রোজেন 8টা, নাইট্রোজেন 1টা, অক্সিজেন 4টা। কিন্তু দেখেন সোডিয়াম কয়টা আছে? একটা। যেহেতু সোডিয়াম একটা আছে সেটাকে বলছে মনোসোডিয়াম গ্লুটামেট। তো এর দরকার নাই, মানে জানলেন আর কি, বাট এটা নেসেসারি না, ইম্পর্টেন্ট না। এবার আসলে হচ্ছে যেটা নিয়ে একটু আলাপ করা হয় যে আপনার টেস্টিং সল্ট বিষয়টা কি। টেস্টিং সল্ট হচ্ছে, আপনারা জানেন যে টেস্টিং সল্ট হচ্ছে খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু এই টেস্টিং সল্টটা কিন্তু খাওয়া উচিত না। কেন উচিত না? কারণ টেস্টিং সল্টের প্রভাবে আপনার হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে, আপনার স্বাদের ক্ষতি হতে পারে। আমাদের যে স্বাদ নেই আমরা, আমাদের যে স্বাদগুলো আমরা নেই, এই স্বাদগুলো কিন্তু জিহ্বা থেকে নেওয়া হয়। এই জিহ্বার মধ্যে কিছু টেস্ট বার্ড আছে, টেস্ট বার্ড। এই টেস্ট বার্ড গুলার সাথে কিন্তু স্নায়ু যুক্ত আছে, আপনার এই জিহ্বার মধ্যে কিন্তু স্নায়ু যুক্ত আছে। সেই স্নায়ুটার কিন্তু ক্ষতি করা হচ্ছে আপনার টেস্টিং সল্ট, এবং আপনার হৃৎপিণ্ডেরও ক্ষতি করতে পারে। সুতরাং আমাদের টেস্টিং সল্ট খাওয়া উচিত না, তবুও খাবার সুস্বাদু করার জন্য সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। ওকে, এবার চলে আসে হচ্ছে আমরা ক্যালসিয়ামে চলে যাই। ক্যালসিয়াম, এরপরে আমাদের টপিক হচ্ছে ক্যালসিয়াম। সবাই আমরা ক্যালসিয়াম সম্পর্কে জানি, সবাই আমরা ক্যালসিয়াম সম্পর্কে জানি। আচ্ছা বলেন তো, আমাদের দেহের কোন জায়গায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে? সবাই জানে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ভেরি গুড। আমাদের অস্থি যেগুলো আছে, অস্থিগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এই জন্য দেখবেন যাদের অস্থিতে ক্ষয় হয় বা কিছু হয়, সমস্যা হয়, তাদেরকে ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাইতে বলে। এখন দেখেন, এটা আপনাদের এখানে আলোচনার বিষয় না, তবে আমরা একটু বলে মনে করাই দিই, যাতে ওই টপিকটা পড়ানোর সময় আপনাকে আমি এই প্রশ্নটা আবার জিজ্ঞেস করতে পারি। সেটা হচ্ছে, ক্যালসিয়াম আপনি যতই খান না কেন, দেখেন আমরা কিন্তু প্রতিনিয়তই ক্যালসিয়াম জাতীয় জিনিস খাই। যেমন হচ্ছে আপনি মাছের যে কাঁটাগুলো আছে, আমরা অনেকেই এগুলাকে ভালো করে খাই, তো মাছের কাঁটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে। তারপরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিভিন্ন শাক আছে, শাকগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে। অর্থাৎ আমরা ক্যালসিয়াম খাওয়া হয়, কিন্তু দেখবেন আপনি ভালো ভালো খাচ্ছেন, ক্যালসিয়াম জাতীয় জিনিস খাচ্ছেন, তবুও কিন্তু হাড় ক্ষয় হয়, মানে ক্যালসিয়ামের যে প্রয়োজনটা সেটা কিন্তু পূর্ণ হয় না। এর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের দেহে আপনি যতই ক্যালসিয়াম খান না কেন, একটা ভিটামিন যদি আপনার দেহে না থাকে, তার নাম হচ্ছে ভিটামিন ডি। আপনার দেহে যদি ভিটামিন ডি না থাকে, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামটা আপনি খাবেন, এটা বের হয়ে চলে যাবে, আপনার ক্যালসিয়ামটা আপনার দেহে ডিপোজিশন হবে না। সেজন্য ক্যালসিয়ামকে দেহে সঞ্চিত করে রাখার জন্য বা আপনার প্রয়োজনে আপনার দেহ ব্যবহার করার জন্য অবশ্যই একটা ভিটামিন লাগে, সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। এই জন্য বাজারে একটা ওষুধ দেখবেন আপনারা বিক্রি করে, তার নাম হচ্ছে ক্যালবোডি। নাম শুনছিলেন? কেউ শুনছেন ওষুধটার নাম ক্যালবোডি? এই ক্যালবো শব্দটা আসছে ক্যালসিয়াম থেকে। ক্যালবো মানে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালবো শব্দটা ক্যালসিয়াম থেকে আসছে, আর ডি আসছে ভিটামিন ডি থেকে। আপনাকে যদি এখন বলে যে দেহে ভিটামিন সঞ্চিত দেহে ক্যালসিয়াম সঞ্চিত হলে কোন ভিটামিন প্রয়োজন,
তাহলে আমরা বলবো হচ্ছে ভিটামিন ডি। এবার আসেন হচ্ছে ক্যালসিয়াম আর কোথায় কোথায় পাওয়া যায়। মনে করেন আপনি এই যে শামুক দেখেন না, শামুক, শামুকের দেখবেন শামুকের যে খোলকটা আছে, ঝিনুকের যে খোলকটা আছে, সেটা কিন্তু ক্যালসিয়াম আছে। এবং দেখেন আরেকটা জায়গায় ক্যালসিয়াম আছে, সেটা হচ্ছে ডিম। আমরা যে ডিমগুলা খাই না, ডিমের উপরে যে আবরণটা আছে, ডিমের উপরে যে শক্ত আবরণ, যেটাকে আপনি ভেঙে ডিমটা বের করেন, মানে ভিতরের অংশটাকে ভাজি করেন, এই যে আবরণটা, এটা কিন্তু দেখবেন সাদা সাদা, এটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে গঠিত। এটা কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম। এখন দেখেন, হাঁস ডিম পারে, হাঁস যদি ডিম পারতে হয় তাহলে ক্যালসিয়াম লাগবে, নাহলে তার কিন্তু ডিমটা গঠিত হবে না। যদি ডিম না গঠিত হয় তাহলে কিন্তু আপনি তার থেকে আপনি ডিম পাচ্ছেন না। তা এই জন্য কি করে দেখবেন, হাঁস, যারা দেখবেন যে হাঁস পালন করতে দেখছিলেন, হাঁসকে কিন্তু ইয়ে খাওয়ানো হয়, শামুক খাওয়ানো হয়, ছোট ছোট যে শামুক গুলো আছে এগুলোকে খাওয়ানো হয়। কেন খাওয়ানো হয়? কারণ শামুকের যে খোলকটা আছে তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এবং সেই ক্যালসিয়ামটা খাইলে তার ডিমটা তৈরি হওয়াটা ত্বরান্বিত হয়। এই জন্য আমরা শামুককে, সরি, হাঁসকে আমরা শামুক খাওয়াই। তাহলে শামুক এবং ঝিনুকের খোলসে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটা কি হিসেবে থাকে? সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, মনে রাখবেন এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম শামুক এবং ঝিনুকের খোলকে থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটু মনে রাখলে হবে। তারপর আমরা যে চুন, আমরা যে ইয়ে লিখি, আমরা ওই যে ছোটবেলায় যেটা দেখছিলাম যে স্কুলে বোর্ডের মধ্যে যে চকটা দিয়ে লেখে, সেই চকটাও কিন্তু মূলত ক্যালসিয়াম কার্বনেট। আমরা যে চকটা, চক, সেটাও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। সুতরাং ব্ল্যাকবোর্ডে যে চকটা ইউজ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবার আসলে হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালসিয়ামের একটা যৌগ, তার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, ব্লিচিং পাউডার। আপনারা যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন ব্লিচিং পাউডারের সংকেত। কেউ কি কারো মনে আছে ব্লিচিং পাউডার নাম কি? সংকেত বলা দরকার নেই, নামটা বলেন, রাসায়নিক নাম মনে আছে? স্যার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইড, ভেরি গুড, ভেরি গুড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট, খুব, আমি ট্রিপল স্টার দিচ্ছি। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটা সংকেত হচ্ছে এরকম, CaO, Cl, আবার Cl। ক্যালসিয়াম, তারপর Ca, তারপর ব্র্যাকেট দিয়ে OCl, তারপর হচ্ছে Cl। Cl মানে হচ্ছে ক্লোরাইড, Cl মানে ক্লোরাইড, O মানে অক্সিজেন, আর ইয়েতে হচ্ছে ক্যালসিয়ামের সংকেত। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। ওকে, এবার হচ্ছে চুনের সংকেত। চুন, আমরা যে চুনটা ব্যবহার করি, চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু পলিচুনের সংকেত, পলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এবার আমি একটা, মানে জানার জন্য আর কি, বেশি আমাদের প্রাত্যহিক কাজে ব্যবহৃত হয় তো, জানার জন্য একটা বিক্রিয়া লিখবো। আপনাদের বোঝার বেশি দরকার নেই, জাস্ট একটু বুঝলে হবে, মনে রাখার দরকারই নেই। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা। দেখেন, দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে কেমিস্ট্রি সহজ জিনিস। আচ্ছা আমাকে বলুন তো, যে ক্যালসিয়াম কার্বনেট মানে কি? দেখেন, চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। চুনা পাথর, চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে এটা হচ্ছে চুনা পাথর। ওকে, আচ্ছা আপনাদের কি এই এই জিনিসটা দেখছেন কিনা, যে বাজার থেকে আপনি চুন কিনে নিয়ে আসছেন, মানে হচ্ছে চুনা, ওই যে পাথর, পাথর, যে পাথর অবস্থায় চুন, এগুলা ভেঙে এই আনারে বিষয় হচ্ছে, আমি একটা বলি, আপনাদের যে বাড়ি ঘরে যখন চুন কাম করা হয় ওয়ালের মধ্যে, তখন বাজার থেকে যে চুনটা নিয়ে আসা হয় সেটাকে দেখবেন পানিতে ডুবানো হয়। পানিতে চুনা পাথরটা পানিতে ডুবানো হয়, দেখবেন যে বুদবুদ বের হয়। এটা দেখছেন কিনা কেউ? কারো কি এটা জি দেখা স্যার, হয়েছে? দেখছি।
দেখছেন? জি স্যার। আচ্ছা, ওই পানিতে যদি আপনি হাত দেন, ওটা কি ঠান্ডা পানি হয় নাকি অনেক গরম পানি হয়? গরম পানি স্যার। গরম স্যার, গরম পানি হয়। ভেরি গুড। এই যে গরম পানি হয় এবং বুদবুদ হয়, সেই জিনিসটাই আমি একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। হ্যাঁ, এটা আপনার জানার মানে বেশি দরকার নেই, বাট আমি আপনারা তো ওই যে যেহেতু ক্যাডার হবেন, এগুলা অনেক কিছু জানতে হবে আপনাকে, অনেক বেশি সম্পর্কে ধারণা রাখতে হয়, একটু বলা আর কি। দেখেন বিক্রিয়াটা কেমনে হয়। এই যে দেখেন, আপনার এই যে ক্যালসিয়াম কার্বনেট এই পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমি একটু আগে বলছিলাম পলিচুন। দেখছেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাথে করে তৈরি করে সে কার্বন ডাইঅক্সাইড। ওকে, আর সাথে করে তৈরি করে সে তাপ তৈরি করে। এখন দেখেন ওই যে বুদবুদটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। স্যার বিক্রিয়াটা ভালো করে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখানে দেখেন, আপনি ব্যবহার করলেন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, সাথে ব্যবহার করলেন হচ্ছে পানি। আপনি দেখবেন যেটা যে এখানে উৎপাদন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সাথে করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সাথে করে হচ্ছে তাপ। দেখেন এটা যে পলিচুনের সংকেত, পলিচুন হচ্ছে মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পলিচুনটা কোত্থেকে আসছে? আপনি যখন চুনা পাথরকে পানির সাথে ডুবাইলেন, পানির সাথে বিক্রিয়া করলো, তখন তৈরি হলো পলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটি বাইরে বুদবুদ আকারে বের হয়ে। সুতরাং আপনি চুনা পাথরকে পানিতে ভিন্ন করে বুদবুদ হয়, সেই বুদবুদটা কিসে বলেন বলেন? কার্বন ডাইঅক্সাইড স্যার, বুদবুদ। কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমাদের মোটামুটি ক্যালসিয়াম হয়েছে। তাহলে ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? ক্যালসিয়াম পাওয়া যায়, থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে। তারপর হচ্ছে আমাদের ওই যে ঝিন এবং যে খোলক, সেখানে ক্যালসিয়াম পাওয়া যায়, ইয়ে পাওয়া যায় ক্যালসিয়াম। এই তো এই জিনিসগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়। তো সুতরাং হচ্ছে আমি একটু ইয়ে হয়ে গেছে, আউট অফ মাইন্ড হয়ে গেছে। সুতরাং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ আমরা পড়ছি, যে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সংকেতটা হচ্ছে এটা। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম যদি আমাদের দেহে ডিপোজিশন হইতে হয়, তাহলে অবশ্যই একটা ভিটামিন লাগে, এই ভিটামিন নাম হচ্ছে ডি, ভিটামিন ডি। আরেকটু কথা বলে রাখি, যেটা জানা দরকার, এমনিও জানা দরকার, সেটা হচ্ছে আপনারা পড়বেন, এটা বিসিএস এর জন্য আমরা পড়বো সামনে, যে আমাদের কিছু কিছু ভিটামিন আছে যেটা হচ্ছে তেলে বা চর্বিতে দ্রবণীয় হয়, এছাড়া সে দ্রবণীয় হয় না, পানির সাথে মিশলে সেটা দ্রবীভূত হবে না। কিছু কিছু ভিটামিন আছে যেটা পানিতে দ্রবীভূত হয়, যেমন হচ্ছে একটা ভিটামিন হচ্ছে ভিটামিন সি, লেবুতে যেটা থাকে। তো সেটা আপনি তেলের সাথে মিশালে কিন্তু ওটা দ্রবীভূত হবে না, ওটা পানির সাথেই মিশে। সুতরাং ভিটামিন সি পানিতে দ্রবণীয় ভিটামিন। চারটা ভিটামিন আছে যেটা হচ্ছে আপনার চর্বিতে বা তেলে দ্রবণীয় হয়, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন কে। এই ভিটামিন গুলাকে বলা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ওকে, চর্বি বা তেলে দ্রবণীয় ভিটামিন মনে রাখবেন, তেলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, অ্যাডেক মনে রাখতে হবে। এই কথাটা কেন বললাম হচ্ছে আপনি আমাদের কিন্তু তেল কম খাওয়াটা ভালো, যে তেল আপনি যত কম খাবেন তত আপনার দেহ ভালো থাকবে। তাহলে আপনি সব জায়গায় কি তেল কম খাইতে পারবেন না। আপনি যখন শাক খাবেন, শাক রান্না করবেন, তখন কিন্তু তেল কম দিয়ে রান্না করলে কিন্তু ওই শাক খাওয়া আপনার জন্য বেশি মানে গুরুত্বপূর্ণ হবে না। তা আপনি যখন শাক রান্না করবেন, শাকের মধ্যে যদি আপনি তেল কম দেন, শাক আমরা কেন খাই? ভিটামিনের জন্য খাই। শাকের মধ্যে যদি রান্না করার সময় আপনি যদি তেল কম দেন, তাহলে এই যে ভিটামিন গুলো আছে সেগুলো আপনার দ্রবীভূত হবে না, আপনার দেহের কোনো কাজে লাগবে না, আপনি যা খাইছেন সেটা দেহ থেকে বের হয়ে চলে যাবে। সেজন্য শাক রান্না করার সময় তেল বেশি দিতে হয়। কেন দিতে হয়? কারণ এই ভিটামিন গুলো তেল ছাড়া দ্রবীভূত হয় না। ওকে, এবার পরবর্তী অংশে আসি, সেটা হচ্ছে আজকের পরবর্তী অংশ হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা আমি লিখলাম না, অ্যালুমিনিয়াম সম্পর্কে যেটা জানা যায়
সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের একটা যৌগ, অ্যালুমিনিয়ামের একটা যৌগ, তার নাম হচ্ছে ডুরালুমিন। অ্যালুমিনিয়ামের একটা যৌগ নাম হচ্ছে ডুরালুমিন। এটা এটা ব্যবহৃত হয় উড়োজাহাজ তৈরিতে। উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হচ্ছে ডুরালুমিন। অ্যালুমিনিয়ামের একটা যৌগ, সেটার নাম হচ্ছে ডুরালুমিন। এটা আমাদের যখন তৈরি করা হয়, বিমান জাহাজ তৈরি করা হয়, তখন এই অ্যালুমিনিয়ামের যৌগটা ব্যবহার করা হয়। ওকে, অ্যালুমিনিয়াম সম্পর্কে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনারা জানেন যে ফিটকিরি একটা যৌগ আছে। ফিটকিরি, এই ফিটকিরিটাও কিন্তু অ্যালুমিনিয়ামের যৌগ। অ্যালুমিনিয়াম, ফিটকিরিও কিন্তু অ্যালুমিনিয়ামের যৌগ। তাহলে অ্যালুমিনিয়ামের যে একটা যৌগ পাইছে হচ্ছে ডুরালুমিন, আর একটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরির সংকেতটা হচ্ছে বলা হয় অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটকে বলা হয় ফিটকিরি। খুব খুব ইম্পর্টেন্ট, দেখবেন যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসে, এগুলো আপনার কোন জায়গায় লাগবে বলি, এগুলো আপনার রিটেনেও কিন্তু লাগবে। রিটেনে আপনার মনে করেন একটা সৃজনশীল প্রশ্ন আসলো যে আপনাকে একটা ময়লা পানি দেওয়া, ঘোলা পানি দেওয়া হলো, পানিটাকে আপনি স্বচ্ছ করতে হবে এবং উপরের অংশটা আলাদা করতে হবে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? এরকম করেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তখন আপনি কি বলবেন যে আপনি ফিটকিরি ব্যবহার করে আপনি এটাকে আপনি ইয়েগুলাকে, যে ময়লাগুলো ছিল সেগুলাকে আপনি পদক্ষেপ হিসেবে আলাদা নিচে জমা করতে পারেন, উপর পরিষ্কার পানি আলাদা করতে পারেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু মনে করেন আপনি লিখতেন ফিটকিরি, আরেকজন লিখলো অ্যালুমিনিয়াম সালফেট, আরেকজন লিখলো অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে নাম্বার কে বেশি পাবে? অবশ্যই যে অ্যালুমিনিয়াম সালফেট লিখছে সে নাম্বার বেশি পাবে। ওকে, এইটাই হচ্ছে এখান থেকে জানার বিষয়, আর এখান থেকে কোনো কিছু নাই। চলে আসুন হচ্ছে লোহার ক্ষেত্রে। লোহার বেশি কিছু আমাদের জানা দরকার নেই। লোহার থেকে একটা প্রশ্ন সম্ভবত আসতে পারে, সেটা হচ্ছে কোনো একটি সভ্যতা বা কোনো একটা দেশ কতটুকু উন্নত সেটা বোঝা যায় সে কতটুকু লোহা ব্যবহার করে। যে দেশ যত বেশি লোহা ব্যবহার করবে, বলা যায় যে সে দেশ তত বেশি উন্নত। এখন দেখেন লোহা থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ইস্পাত খুব ইম্পর্টেন্ট। লোহার একটা উৎপাদন, লোহা দিয়ে উৎপাদন করা হচ্ছে ইস্পাত। লোহা এবং ইস্পাতের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লোহার মধ্যে 0.15 থেকে 1.5% কার্বন ব্যবহার করা হয়। তখন তাকে বলা হচ্ছে ইস্পাত। তাহলে আমরা একটু এখানে সাইড নোট রাখি যে ইস্পাত ইকুয়াল হচ্ছে লোহা প্লাস হচ্ছে কার্বন। কার্বন কত পার্সেন্ট? 0.15 থেকে 1.5%। ইস্পাত। এখন বলেন, আপনারা তো জানেন যে কোনটা বেশি ব্যবহারযোগ্য, কোনটা বেশি মানে ব্যবহার উপযোগী হয়, লোহা না ইস্পাত? ইস্পাতে কিন্তু দেখবেন যে মরিচা পড়ে না, তো সেজন্য আমরা মরিচা পড়লেও খুবই অনেক অনেক লেন্দি টাইম নিয়ে পড়ে। তো মূলত ইস্পাত হচ্ছে কি, মূলত লোহা এবং লোহার সাথে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। ওকে, এবার আসলে হচ্ছে স্টেনলেস স্টিল। খুবই ইম্পর্টেন্ট স্টেনলেস স্টিল। কি কি থাকে স্টেনলেস স্টিলে? ওকে, স্টেনলেস স্টিল হচ্ছে, দেখেন আপনি স্যার যখন লোহার উপর ক্রোমিয়ামের একটা আস্তরণ দেবেন, যখন একটা আস্তরণ দেবেন, তখন তাকে বলা হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস মানে হচ্ছে মরিচাহীন। স্টেইন মানে মরিচা, লেস মানে তো জানেন যে না বা হীন, আর স্টিল মানে কি বলেন তো? স্টেনলেস স্টিল বা মরিচাহীন ইস্পাত। আবার বলি, লোহা মানে কি? আয়রন, Fe। লোহা মানে হচ্ছে আয়রন বা Fe। লোহার সাথে যখন আপনি 0.15 থেকে 1.5% যে কোনো অনুপাতে মিশে দেবেন কার্বন ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি ইস্পাত। এই ইস্পাতের মধ্যে আরো উন্নত হচ্ছে সেটা হচ্ছে স্টেনলেস স্টিল বা মরিচাহীন ইস্পাত। সেখানে লোহার সাথে ব্যবহার করা হচ্ছে ক্রোমিয়াম। তাহলে আমরা এখানে আবার নোট রাখি যে স্টেনলেস
স্টেনলেস স্টিল ইকুয়াল হচ্ছে লোহা প্লাস হচ্ছে ক্রোমিয়াম, লোহা প্লাস ক্রোমিয়াম এটা আমাদের লাগবে, লোহা প্লাস ক্রোমিয়াম। তাহলে আমরা একটু রিভিশনে যাই, আবার এটা মুছে দেই, এটা মুছে দেই। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা যৌগ হচ্ছে আপনার ডুরালুমিন, যেটা উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম একটা যৌগ হচ্ছে ফিটকিরি, যেটা অন্য নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এরপর আমরা চলে গেছি হচ্ছে লোহাতে, লোহার সংকেত হচ্ছে Fe বা বলা হচ্ছে আয়রন। তো এই লোহাটা বা আয়রনটা, লোহাতে এমনি বলি, লোহার অন্য নাম হচ্ছে আয়রন বা Fe। এই আয়রনটা ব্যবহৃত হয় হচ্ছে আমাদের দেহে একটা জিনিস তৈরিতে, সেটা হচ্ছে আপনার দেহে যে হিমোগ্লোবিন আছে, আমাদের দেহে হিমোগ্লোবিন আছে না, এই হিমোগ্লোবিন তৈরিতে ব্যবহৃত হচ্ছে আয়রন। এই জন্য দেখবেন যারা আয়রন জাতীয় খাদ্য কম খায় তাদের কিন্তু হিমোগ্লোবিন গঠন কম হয়, ফলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, তার শ্বাসকষ্ট দেখা যায় বা তার দুর্বলতা দেখা দেয়। এই জন্য হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাদ্য বেশি খাওয়া উচিত। তো আয়রন জাতীয় খাদ্য কোথায়, আয়রন জাতীয় খাদ্য বলতে কোনগুলাকে বুঝিয়ে, আপনার মনে করেন আপনি ওই যে আমরা আনার বলি, আনার যে ফলটা, সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনার এখন আছে এই যে বিট, বিটরুট বলে, বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনার কচু শাক, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এই জিনিসগুলো খাইলে আপনার হিমোগ্লোবিন বেশি তৈরি হবে এবং আপনি সুস্থ থাকবেন। হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হয়, বিশেষত আমাদের মায়েদের ক্ষেত্রে বা বোনেদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের রক্তের পরিমাণ কমে যাইতে পারে, কমে যায় সাধারণত, ফ্রিকুয়েন্টলি অনেকেরই কমে যায়, সেক্ষেত্রে হিমোগ্লোবিন দরকার, মানে আয়রন দরকার। সুতরাং আয়রন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার আসুন হচ্ছে লোহায় মরিচা। লোহায় মরিচা কেন পড়ে বলি। আপনি একটা লোহাকে, খুবই ইম্পর্টেন্ট, একটি লোহাকে আপনি যদি পানি প্লাস হচ্ছে অক্সিজেন, এই দুইটা জিনিসের যদি সে সংস্পর্শে আসে, পানি এবং অক্সিজেন যদি সংস্পর্শে আসে, তাহলে লোহার মধ্যে মরিচা তৈরি হয়, লোহার মধ্যে মরিচা তৈরি হয়। এই মরিচা হচ্ছে মূলত আয়রন অক্সাইড, মরিচা মূলত হচ্ছে আয়রন অক্সাইড, মরিচা মূলত হচ্ছে আয়রন অক্সাইড, এটা মনে রাখবেন, মরিচা মূলত আয়রন অক্সাইড। তাহলে আয়রনের উপর বা হচ্ছে লোহার উপর যদি অক্সিজেন যুক্ত হয় পানির উপস্থিতিতে, তখন তাকে বলি আয়রন অক্সাইড বা মরিচা, আয়রন অক্সাইড বা কি বলি, মরিচা বলি। এখন দেখেন মরিচা তো পড়বেই, একটা লোহার উপর মরিচা পড়বেই, কারণ পানির সংস্পর্শ আসে, অক্সিজেনের সংস্পর্শ আসে। কারণ আপনি এই মরিচাকে রোধ করতে চান, তাহলে আপনাকে দুইটা পদ্ধতি ব্যবহার করতে হবে, একটা হচ্ছে গ্যালভানাইজিং আর একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। একটা হচ্ছে গ্যালভানাইজিং, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলা, গ্যালভানাইজিং, এগুলা ফ্রিকুয়েন্টলি পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষা আসে, ব্যাংকের পরীক্ষায় কিন্তু এগুলো আসে, এগুলা মানসিক দক্ষতাতেও আসে। গ্যালভানাইজিং এবং ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং এবং ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজিং বিষয়টা কি, আপনি যখন ইয়ের উপর, আপনি যখন কোনো লোহার উপরে যদি দস্তা বা জিঙ্কের প্রলেপ দিয়ে দেন, তখন তাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। আমরা গ্যালভানাইজিং, গ্যালভানাইজিং, গ্যালভানাইজিং মূলত হচ্ছে লোহা প্লাস জিঙ্ক, জিঙ্কের বাংলা নাম হচ্ছে দস্তা, জিঙ্ক কিন্তু ZN, জিঙ্কের বাংলা নাম হচ্ছে দস্তা, জিঙ্কের বাংলা নাম হচ্ছে দস্তা। ওকে, জিঙ্কের বাংলা নাম দস্তা। আরেকটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এ কি করা হয়, ইলেকট্রোপ্লেটিং এ, আচ্ছা ইলেকট্রোপ্লেটিং লিখি, আচ্ছা হয় না, ইলেকট্রোপ্লেটিং, আচ্ছা লেখা যায় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এ লোহার উপরে, ইলেকট্রোপ্লেটিং এ আপনি লোহার উপরে কিছু জিনিসের প্রলেপ দেবেন। এই প্রলেপ গুলো কি কি হইতে পারে, ক্রোমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, লোহা প্লাস ক্রোমিয়াম হইতে পারে, অথবা নিকেল হইতে পারে, অথবা প্লাটিনাম হইতে পারে। ওকে, লোহার উপরে ক্রোমিয়াম বা নিকেল বা প্লাটিনামে যদি প্রলেপ দেন আপনি, তখন তাকে বলা হচ্ছে আপনার, তখন তাকে বলা হবে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, এবার আসলে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন শিখা। এটা এর সাথে রিলেটেড না, আমরা একটু রিভিশন করি এটা।
আবার বলি যে লোহা হচ্ছে মূলত লোহা বলতে বোঝানো হচ্ছে আয়রন। আয়রন কোথায় দরকার হয়? আমাদের দেহে হিমোগ্লোবিন তৈরিতে আয়রন দরকার হয়। লোহার উপরে যদি আপনি যদি 0.15 থেকে 1.5% কার্বন মিশাই দেন লোহার সাথে, তখন তাকে আমরা বলি ইস্পাত। এবং এই ইস্পাতের উপরে আপনি যদি ক্রোমিয়াম মিশান ইস্পাতের সাথে, ক্রোমিয়াম মিশালে তখন সেটা হচ্ছে স্টেনলেস স্টিল বা মরিচাহীন ইস্পাত। এরপর আসুন হচ্ছে লোহা মানে হচ্ছে আয়রন, তার সাথে যদি পানি এবং অক্সিজেনের সংস্পর্শ হয় তখন সেখানে আয়রন অক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? আয়রন অক্সাইড। তখন তাকে বলা হচ্ছে মরিচা, তাকে বলা হচ্ছে মরিচা। মরিচা রোধ করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গ্যালভানাইজিং আর একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজিং পদ্ধতি যে কাজটা করা হয় সেটা হচ্ছে লোহার উপরে জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ। আর ইলেকট্রোপ্লেটিং বলতে লোহার উপরে ক্রোমিয়াম বা নিকেল বা প্লাটিনাম ইত্যাদির প্রলেপ দেওয়া হয়, তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এই এতক্ষণ যেটা পড়ালাম খুবই ইম্পর্টেন্ট। এবার আসলে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা, এটা এর সাথে রিলেটেড না, আরেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট। অক্সি অ্যাসিটিলিন শিখা, অক্সি অ্যাসিটিলিন শিখা। আমাকে সায়েন্সের একজন স্টুডেন্ট বলেন কারো মনে আছে কিনা যে আপনার অ্যাসিটিলিনের সংকেত কি, বলেন তো, কার মনে আছে? অ্যাসিটিলিনের সংকেত মনে আছে? নাই? আচ্ছা আমাকে বলেন ইথাইনের সংকেত মনে আছে কিনা? ইথাইনের সংকেত মনে আছে? কারো মনে আছে? নাই? আচ্ছা, ইথাইন হচ্ছে এটা, TH triple bond CH ট্রিপল বন্ড সিএইচ, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। সিএইচ মানে কার্বন হাইড্রোজেন, তাদের সাথে তিনটা বন্ধনে দিয়ে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত। এবার আমাকে সায়েন্স ছাড়া অন্য কি একটু বলেন, কার্বনের যোজনী কত পড়ছিলাম? কার্বনের যোজনী কত? ওই যে বলছে কার্বনের হাত থাকে কয়টা, 4টা। মনে আছে? 4টা। কার্বনের হাত হচ্ছে 4টা, মানে যোজনী 4। যোজনী 4 মানে দেখেন এটাকে আমি যদি ভেঙে লিখি এরকম হয় আর কি। তেমনি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1। খেয়াল করেন এই কার্বনের এই একটা হাত এই দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, কার্বনের এই একটা হাত এটা দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে বাকি আছে 3টা হাত। দেখেন মিলছে কিনা? 1 2 3 4। এটা দেখেন 1 2 3, এটা হচ্ছে একটা 4টা, টোটাল 4টা করে হাত, 4টা হাত থাকে কার্বনের। হচ্ছে অ্যাসিটিলিন। এটার সাথে যদি আপনি অক্সিজেন মিশান, ওকে, এটার সাথে যদি আপনি অক্সিজেন মিশান, তাহলে আমরা একটু এখানে লিখি অক্সি অ্যাসিটিলিন শিখান, অক্সি অ্যাসিটিলিন। অক্সি অ্যাসিটিলিন মানে হচ্ছে, অক্সি অ্যাসিটিলিন মানে হচ্ছে অক্সিজেন প্লাস অ্যাসিটিলিন, অর্থাৎ অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন মিললে এই দুইটা গ্যাসকে যদি আপনি মিশান, অ্যাসিটিলিন হচ্ছে একটা গ্যাস, অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসকে যদি আপনি মিশান এবং সেখান থেকে যদি জ্বালালে যে তাপমাত্রার উৎপাদন হয় সেটাই পরীক্ষা আসে। কিছু বইতে এটা একটু ডিফারেন্স আছে, দেখবেন এটা হচ্ছে 3000 থেকে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 থেকে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপাদন হয়। খেয়াল করেন এটা কত বেশি তাপমাত্রা। আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে, এখানে তাপমাত্রা হচ্ছে 3000 থেকে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই যে কোথায় কি লাগে, আপনারা যে ঝালাই দেখবেন যে একটা মাধ্যমে আগুনের মধ্যে রয়েছে, যেটা খুবই ঝালাইয়ের কাজে, ঝালাইয়ের কাজে ঝালাই কি বলে? ঝালাই মানুষকে আপনি ধাতুকে গলাইলেন তারপর সেকে মানে জোড়াবদ্ধ করে ফেললেন, এটা সব অক্সিজেনের শিক্ষার কাজ, মানে হচ্ছে ঝালাইয়ের কাজ। ওকে, যেটা এটা হচ্ছে গোল্ড বা সোনা যেভাবে মাপে একটু জেনে রাখলেন, সেটা হচ্ছে 1 ক্যারেট। আপনারা জানেন যে 1 ক্যারেট সোনা, 1 ক্যারেট সোনা সমান 0.02 গ্রাম।
1 ক্যারেট স্বর্ণ সমান হচ্ছে 16.2 গ্রাম স্বর্ণ। এখন বলেন যে আমি যদি বলি বিশুদ্ধ স্বর্ণ তাহলে কত ক্যারেট? বিশুদ্ধ স্বর্ণ কত ক্যারেট? 24 ক্যারেট স্যার। 24 ক্যারেট লিখতে পারি যে বিশুদ্ধ স্বর্ণ মানে 24 ক্যারেট। বিশুদ্ধ স্বর্ণ মানে হচ্ছে 24 ক্যারেট। বিশুদ্ধ স্বর্ণ মানে 24 ক্যারেট, ঠিক আছে? এবার এখানে দেখেন 24 ক্যারেট যে স্বর্ণ বললাম তাও 100% বিশুদ্ধ না। এর মধ্যে কিন্তু আপনার প্রায় এটার মধ্যে 99.95 কিন্তু থাকে। 99 গোল্ড, বাকি গোল্ড 99.9% হচ্ছে এখানে গোল্ড থাকে, আর বাকিটা থাকে হচ্ছে আপনার মিশাতে পারে তামা মিশানো হয়। তাহলে 24 ক্যারেট সমান হচ্ছে 99.95% গোল্ড। মানে 22 ক্যারেট বলে যেটা আমাদের প্রচলিত স্বর্ণ সমান প্রায় 91 পয়েন্ট সামথিং ধরে স্বর্ণ আর কি 91.6% গোল্ড। তারপর খেয়াল 1 ক্যারেট স্বর্ণ সমান 0.02 গ্রাম। 24 ক্যারেট বিশুদ্ধ স্বর্ণ বলতে বোঝা হচ্ছে 24 ক্যারেট স্বর্ণ, তবুও তার মধ্যে 100% স্বর্ণ আছে হচ্ছে 9%, এন্ড হচ্ছে 22 ক্যারেট 91.6%। এরপরে যেটা আছে এখানে স্ক্রিনে ধরা হয়েছে। এবার আসলে কপার বা তামাতে এখানে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখে সেটা হচ্ছে তামা। তামা সংকেতে Cu, যাকে বলা হয় কপার। তাহলে কপার যে কথা তামা সেই কথা, কপার যে কথা তামা সেই কথা, Cu। এখন দেখেন কপার তো হচ্ছে ঘাতনীয়, আপনি যখন তাকে আপনি আঘাত করবেন, তামাকে আঘাত করলে কিন্তু প্রসারিত হয়, তাহলে আপনি তামাকে আঘাত করে বা আপনি প্রশস্ত পাত বানাইতে পারবেন। কারণ যে জিনিস বলি সেটা হচ্ছে পিতল। পিতল মানে পিতল মানে হচ্ছে তামা plus দস্তা। পিতল মানে হচ্ছে তামা প্লাস দস্তা। ইম্পর্টেন্ট থাকবেন, পিতল মানে তামা প্লাস দস্তা। আর দস্তা মানে এই সংখ্যা পিচ্ছে তামা দস্তা। এখানে কিন্তু অন্যভাবে আসতে পারে, তামা মানে কি আর দস্তা কি জিঙ্ক কথা আর তখন হচ্ছে পিতল হচ্ছে তামা প্লাস দস্তা, তামা এটা অন্যভাবে হতে পারে যে কপার প্লাস জিঙ্কের যে মিশ্রণ তাকে বলা হয়, তাকে বলা হচ্ছে পিতল। তাহলে ব্রোঞ্জ বা কাঁসা আসে তামা প্লাস 3, এটা মানে এটা হচ্ছে ব্রোঞ্জ বা কাঁসা। ব্রোঞ্জ বা কাঁসা আপনারা অলরেডি শিখেছিলেন যে ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়। এই ব্রোঞ্জটা মূলত হচ্ছে কি কিসের মিশ্রণ তৈরি? তামা প্লাস স্টিলের মিশ্রণ তৈরি। তাহলে কিভাবে আসতে পারে তামা মানে কি বলেন? তামা হচ্ছে কপার প্লাস স্টিলের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। ওকে, এই মোটামুটি আমাদের হলো। এবার আরেকটা জিনিস বলি, লাস্ট কথা বলে এটা সেটাও আমাকে বলেন যে আমরা আজকে পেলাম আগের অংশ রিভিউ কম গলনাঙ্ক বিশিষ্ট কোনটা এরকম কিছু বলেন আজকে পড়ছি কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু যেটা খুব অল্প তাপমাত্রায় গলে যায় বলছিলাম, মানে স্বাভাবিক পারদ স্যার। তাপমাত্রা হ্যাঁ হ্যাঁ পারদ। ভালো ভালো। অর্থাৎ আমি বলতে পারি যে স্বাভাবিক পরিবেশে যে তাপমাত্রা সেই তাপমাত্রায়
পারদ লিখে আরেকটা জিনিস আছে আমরা পড়ছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে এটা একটা অধাতু, সেটা হচ্ছে ব্রোমিন। আমি এভাবে লিখে রাখতে পারি যে স্বাভাবিক তাপে বা স্বাভাবিক পরিবেশের তাপে লিখি, স্বাভাবিক পরিবেশের তাপে থাকে কি বলেন একটু আগে বললাম, পারদ, এই পারদটা হচ্ছে ধাতু, আরেকটা হচ্ছে ব্রোমিন, ব্রোমিন যেটা হচ্ছে অধাতু। ওকে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে হচ্ছে পারদ, আরেকটা হচ্ছে ব্রোমিন যেটা হচ্ছে অধাতু। আর আরেকটা বিষয় তো জানেন আপনারা, পারদ কোন জায়গায় ব্যবহার করা হয়? থার্মোমিটার। আপনার যখন ইয়ে করা হয়, এই থার্মোমিটারটা যখন তাপমাত্রা মাপার জন্য, জ্বর মাপার জন্য দেওয়া হয়, থার্মোমিটারের মধ্যে তো পারদ থাকে, সেটা কি প্রসারিত হয় নাকি সংকুচিত হয় বলেন? প্রসারিত হবে স্যার। প্রসারিত। সুতরাং এই প্রশ্নটা আপনার আসতেই পারে যে তাপ দিলে পারদ প্রসারিত হয় না সংকুচিত হয়, আপনি বলবেন প্রসারিত হয়। এই শেষ, বুঝে গেছে? আর হচ্ছে পারদ যেহেতু ইম্পর্টেন্ট, পারদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80, পারদের পারমাণবিক সংখ্যা, পারদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80, and এটার প্রতীক হচ্ছে Hg, পারদের প্রতীক হচ্ছে Hg এবং পারমাণবিক সংখ্যা 80। ওকে, পারদের প্রতীক হচ্ছে Hg, পারমাণবিক সংখ্যা 80। পারমাণবিক সংখ্যা মানে কি বলেন তো, একজন কেউ বলে ফেলেন পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটনের সংখ্যা। এই মানে কয়টা? 80টা। কারণ আপনাকে যদি প্রশ্ন করে যে পারদের মধ্যে বা মার্কারিতে ইলেকট্রন কয়টা আছে, বলেন কেউ একজন বলেন কয়টা? 80টা স্যার। 80টা। Very good. Okay, এই শেষ আমি একটু রিভিশন করে শেষ করতেছি। অংশটা লিখলাম, এটা খুব খুব ইম্পর্টেন্ট লিখে রাখছি রিভিশন করার জন্য, কারণ আপনার এমনি মনে থাকবে না, লেগে যাবে। সেজন্য কি করতে হবে, একসাথে লিখে রাখবেন। এটা একসাথে লিখে রাখলে আপনার এখানে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে, আপনার প্রশ্ন হলে মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটু অ্যাকশন নোট করে রাখবেন। আমি একবার শেষ করতেছি। ইস্পাত মানে হচ্ছে লোহা প্লাস কার্বন, স্টেনলেস স্টিল মানে হচ্ছে লোহা ক্রোমিয়াম, গ্যালভানাইজিং মানে হচ্ছে লোহার উপরে জিঙ্ক বা দস্তার প্রলেপ, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে লোহার উপরে, অক্সিজেন সমান হচ্ছে অক্সিজেন প্লাস অ্যাসিড, তাপমাত্রা হচ্ছে 3000 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ঢালাই কাজে ব্যবহার হয়। 1 গ্রাম মানে 0.02 গ্রাম স্বর্ণ, বিশুদ্ধ স্বর্ণ মানে 24 ক্যারেট, আর 24 ক্যারেটে 99.9% গোল্ড আছে। পিতল মানে প্লাস দস্তা, কপার প্লাস জিঙ্ক, আর ব্রোঞ্জ বা কাঁসা মানে হচ্ছে তামা প্লাস টিন, কপার প্লাস টিন। আজকে এই পর্যন্ত। আমি দুঃখিত, এটা আমার হাতে ছিল না, এখন পর্যন্ত ছিল, হঠাৎ করে দেখা গেছে। সবাই ভালো থাকেন, একটু পড়াশোনা